বলা হয় যে একটি নতুন সরকার একটি সদ্যজাত শিশুর মতো। সেই শিশু যখন সবে হাঁটতে শেখে তখন একটু টলমল করে, তারপর আস্তে আস্তে সে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলবার শক্তি পায়। কিন্তু সেই শক্তি যোগান দেওয়া, তাকে হাঁটতে শেখানো, তাকে হৃষ্টপুষ্ট করা, এইগুলো কার দায়িত্ব? সরকার কয়েকজন জনপ্রতিনিধিকে নিয়ে গঠিত হয়, কিন্তু সেই জনপ্রতিনিধি যারা নির্বাচিত করে তাদেরই দায়িত্ব আমার মতে যে ওই সরকারটির প্রথম এবং প্রধান চালিকা শক্তি, ওই সরকারটির বলতে পারেন মাতৃস্তন্য দুগ্ধের সমান এই যে জনগণের আবেগ, জনগণের শুভেচ্ছা এবং জনগণের যে সহায়তা, এবং তার সাথে যদি যোগ করেন যে তাকে হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই সরকারের ইচ্ছাগুলোকে বা প্রযুক্ত যে আইনগুলো বা স্টেপগুলো, সেই স্টেপগুলোতে হাত ধরে ধরে এগিয়ে নিয়ে যাওয়াটাই গোটা সমাজের যারা সেই সরকারটাকে সমর্থন করেন তাদের প্রথম কাজ। কিন্তু এই প্রসঙ্গে ভুলে গেলে হবে না, এর পাশে একটা অন্য চিত্রও কিন্তু আছে। সেটা হচ্ছে ওই বলেছিলেন না মাননীয় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যে স্থবির সিংহকে দেখে যদি কেউ তার সামর্থ্য সম্পর্কে ভুল করে তাহলে কিন্তু খুব বড় ভুল হবে। সেইটা কিন্তু বড় জিনিস। পাশাপাশি খাঁচাবন্দি বাঘ যদি তাকে মুক্ত করা হয়, দেখুন আমি ব্যক্তিগতভাবে বন্য প্রাণী প্রিয়। তাদের ওই আমাদের একটা কবিতায় লাইনই ছিল, ভাব সম্প্রসারণ লিখতে হতো আমাদের স্কুলে তৎকালীন সময়, যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। তাহলে বন্য একটি বাঘ, তাহলে সে তার বন্য জীবনে সে স্বচ্ছন্দ, সুন্দর। রয়্যাল বেঙ্গল টাইগার বা একটি চিতাবাঘ, তার থেকে সুন্দর দৃশ্য কি হতে পারে দুনিয়াতে? কিন্তু সে কতটা সুন্দর, সেই বনের মধ্যে সুন্দর, কিন্তু তাকে যখন খাঁচায় বন্দি করে ফেলা হয়, তার সমস্ত সামর্থ্যটাকে, তার পুরো স্বাধীনতাটাকে ওই খাঁচার মধ্যে বন্দি হয়ে যায় সে। কিন্তু তাকে যদি খুলে দেওয়া হয় তা কিন্তু খুব সাংঘাতিক। এটা তাদের জন্য বলছি যারা মনে করে যে জনগণকে বন্দি করে রেখে মানে হাতের পুতুলের মতো ব্যবহার করব, নিষ্পেষিত করেছি এতদিন, আগামীতেও সুযোগের সন্ধানে থাকলাম, আবার করব, তাহলে কিন্তু বড্ড বড় ভুল হচ্ছে এবার। কারণ এই সরকার কিন্তু বাপু স্বাধীনতার পরে তোমরা দেখোনি বাপু, পশ্চিমবঙ্গে দেখোনি, এটা ভারতের রাষ্ট্রবাদী সরকার এবং এখানে হিন্দুদের ওপর কোনো অত্যাচার মানা হবে না, ঘোষিত নীতি। পেহেলগাঁওয়ে হয়নি, এখানেও হবে না, এটা ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। সেটা কিসের থেকে বোঝা গেল? সরকারের প্রথম ডিসিশন থেকে তার অভিমুখটা বোঝা গেল। সেটা কি আপনাদেরকে দেখাবো। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী। আপনাদের সাথে একটা অনুরোধ, আপনারা একটু সাবস্ক্রাইব করুন, একটু শেয়ার করুন আপনারা হাতে লিখে আপনাদের মন্তব্যগুলো, যাতে আপনাদের বক্তব্যগুলো অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং উপযুক্ত কর্তৃপক্ষ, সরকার, বিভিন্ন জায়গায় তাদের নজরে আসে। এবার আসি আসল কথাটা। যে সমস্ত মানুষ ঘরে ঘরে গিয়ে হুমকি দিয়েছে এতদিন, যে সমস্ত মানুষ আপনার আমার ঘরের সামনে মদ, গাঁজা, জুয়া ঠেক জমিয়ে হার হিম করে রেখে দিয়েছিল এই কটা বছর, আমি যেটা বারবার বলি, জ্যান্ত ডেড বডির মতো হয়ে গেছিলাম আমরা। প্রাণ আছে কিন্তু
বেঁচে থাকার যে লক্ষণগুলো, মানে সাড়া দেওয়া, উত্তেজনায় সাড়া দেওয়া, এটা হচ্ছে জীবনের লক্ষণ। সেই লক্ষণগুলো আমরা প্রায় হারিয়ে ফেলেছি। আর বাঁচতাম কিনা তারও কোনো ঠিক নেই যদি ওই স্বৈরাচারী সরকার আবার ফিরে আসত। তার কারণ একটু অনুরোধ রাখলাম আপনাদের সকলকেই, অনেকে নতুন দর্শক আসেন, এসে কমেন্ট করেন, একটু তাদের অনুরোধ রাখছি পিছনের এপিসোডগুলো দেখবেন যে আমরা আমাদের কি ভূমিকা রেখেছি। আগের এপিসোডগুলোতে আমরা সেটা ব্যাখ্যা করেছি যে কিভাবে এইখানে একটি পাকিস্তানি সরকার তৈরি করা হয়েছিল। আর এই সরকার তার অভিমুখটা কোথায় নির্দেশ করলো? 3টে ডিসিশন। আজকে অনেকগুলো সামাজিক প্রকল্পের ডিসিশনও মাননীয় মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেট নিয়েছে প্রথম বৈঠকে, কিন্তু 3টে ডিসিশন আমার কাছে মনে হয়েছে এই রাজ্যের পক্ষে সবার আগে জরুরি ছিল এবং সেটাই তারা নিয়েছেন। 1, কাঁটা তার, দেশের সুরক্ষা আগে। 2, বিএনএস লাগু, মানে আমাদের এখানে কোনো সংবিধানের কোনো আইন কানুন এখানে লাগু ছিল না, করেনি মমতা বন্দ্যোপাধ্যায়, ফেলে রেখে দিয়েছিল, সেটা আগের এপিসোডে ব্যাখ্যা করেছি। আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়া। আর 3, জনগণনা। আমি বারবার করে এই এপিসোডগুলোতে রিকোয়েস্ট করতাম এই যে নতুন সরকার আসবে সে যেন এটা করে, সেটাই তারা করে দেখাল। এই জনগণনা, আমি বারবার বলতাম এসআইআর মানে একটা ভোটার তালিকা, সেই ভোটার তালিকাতে যা নাম ঢুকেছিল তাকে ঝাড়াই বাছাই করা হল, কিছু বাদ গেল, মৃত, বিদেশি, অভারতীয়, ডুপ্লিকেট ইত্যাদি। আর ওই ভোটার তালিকার বাদে হয়তো কোটিতে গিয়ে পৌঁছবে সংখ্যা, ঢুকে বসে আছে বিদেশি শক্তি, অভারতীয় বিদেশি শক্তি, যেটা মুখ্যমন্ত্রী বলে দিলেন আজকে, আমাদের সকলের প্রিয় শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, যে কোন সামাজিক প্রকল্পের সুবিধা ওই অভারতীয় দেশ বিরোধী শক্তির একজনও পাবে না। কিন্তু তাদের, আমি বারবার বলতাম না তারা কারা, তারা কারাটা এবার বেরিয়ে আসবে, এবার চালুনির মতো বেরিয়ে আসবে, তার নাম জনগণনা, সেন্সাস। যে এই 3টে ডিসিশন বুঝিয়ে দেয় যে এই সরকার কোন অভিমুখে চলতে ইচ্ছুক বা চলতে শুরু করেছে। এখানে যাকে বলা হয় ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী, যাই নাম দিন না কেন, এখানে খাবে, এখানে পড়বে, এখানে বিভিন্ন সরকারি দপ্তরে তারা সরকারি চাকরি নিয়ে বসে আছে, বিভিন্ন পৌরসভা পঞ্চায়েতে চলতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে প্রকল্প, যে ডিপার্টমেন্ট, তার নাম হচ্ছে কমন সার্ভিস সেন্টার, সিএসসি, ডিজিটাল ইন্ডিয়া। যে সেন্টারটাতে গেলে একটি মানুষ সব ধরনের কেন্দ্রীয় প্রকল্পে বা রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা এক জায়গা থেকে পাবে, সেই জায়গাটাকে ডিস্টার্ব করে দেওয়া হলো। 2019-এ যখন বিজেপি একটু ভালো রেজাল্ট করলো, প্রত্যেকটা পঞ্চায়েত এবং প্রত্যেকটা পৌরসভাতে এই সিএসসি গুলো ছিল এবং তাদের সেখানকার প্রত্যেকটিতে একজন করে সেন্টার ইনচার্জ ছিলেন। বহু কর্মী, এটি ছাড়াও বিভিন্ন জায়গায় কমন সার্ভিস সেন্টার ছিল, গ্রামে, গ্রামাঞ্চলে, শহরে। প্রতিটি পৌরসভা এবং পঞ্চায়েত থেকে 2019-এর পর এই মমতা বন্দ্যোপাধ্যায় এই সিএসসি, এই ডিজিটাল ইন্ডিয়ার যে ডিপার্টমেন্টটা, তাকে উঠিয়ে দিলেন লিখিতভাবে না, হুমকি দিয়ে, মাথায় বন্দুক ঠেকিয়ে। কখনো হার হিম করা হুমকি বিডিও, এসডিও এদের মাধ্যম দিয়ে যে বাপু উঠে যাও, না হলে ভুয়ো কেস দিয়ে দেওয়া হবে তোমার নামে। তারা উঠে যেতে বাধ্য হয়েছিল। এই নিয়ে আমি সামনের বেশ কয়েকটা এপিসোডে আপনাদেরকে বিস্তারিত জানাবো কিভাবে পুরো ফিনান্সিয়াল সিস্টেমকে শেষ করে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে, কিভাবে জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড কিভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে চতুর্দিকে, কিভাবে কেন্দ্রীয় প্রকল্পগুলোকে
সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার ফলবশত প্রায় 40 থেকে 45 হাজার কর্মীর মুখের ভাত এক রাত্রিরে কেড়ে নিয়েছে ওই স্বৈরাচারী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসবো সেগুলো। তার বদলে সেখানে কি স্থাপন করলো আপনাদের অনেকেই দেখেছেন হয়তো, বিএসকে, বাংলা সহায়তা কেন্দ্র। দেখুন উনি কি বলেছিল। আর একটা কথা আমি বলি, ওই তথ্যমিত্র কেন্দ্র আমাদের নয়, ওখানে যাবেন না। ওখানে গেলে যে কোনো প্রজেক্টের ব্যাপারে আপনি যখন জানতে চাইবেন, ওরা আপনার কাছে 20 টাকা নেবে, 30 টাকা নেবে, এজেন্সি দিয়ে কাজ হয়। আমরা সেই জন্য তৈরি করে দিয়েছি নতুন করে, এই সবেমাত্র 1 মাস হয়েছে তৈরি হয়েছে। তার নাম হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র, বাংলা সহায়ক কেন্দ্র, বিএসকে। নামটা কি বললাম চূড়ামণি, নামটা কি বললাম? বিএসকে, শর্টে বিএসকে। এটার কাজ হচ্ছে, এখানে কিন্তু কেউ কোনো পয়সা চাইবে না। গভর্নমেন্টের কী কী স্কিম আছে আপনি জানতে চাইলে, বা কোনো পাবলিক তার নাম কোনো স্কিমে নথিভুক্ত করতে চাইলে, এই ছেলে মেয়েরা এটা করে দেবে। আমরা প্রায় 4000 ছেলে মেয়েদের নিয়েছি, তাদের গভর্নমেন্ট মাইনে দিচ্ছে, তারা কাজ করে যাবে, তাদের কাজ যাবে না। 2 হচ্ছে তারা বিভিন্ন জায়গায় বসছেন, যেমন বিডিও অফিসে, এসডিও অফিসে, ডিএম অফিসে, 80টা লাইব্রেরিতে, তাই তো রাজীব? এই জায়গাগুলোতে তারা বসছে। 800 লাইব্রেরিতে। মনে রাখবেন, বিডিওরা এদের দিয়ে অন্য কাজ করাবেন না, এই কাজটাই এরা করবে। এসডিওরা এদের দিয়ে এই কাজটাই করাবেন, অন্য কিছু না। মাঝে মাঝে আপনারা একটু পরখ করবেন যে কাজটা ঠিকমতো হচ্ছে কি না। লাইব্রেরিতেও আছে, জেলায় লিস্ট টাঙিয়ে দেওয়া দরকার, ব্লকে ব্লকে, কোন ব্লকে কোথায় আছে বিএসকে কেন্দ্র। বিএসকে কেন্দ্র মানে হচ্ছে বাংলা সহায়ক কেন্দ্র। আবার বলছি, বিএসকে মানে বাংলা সহায়ক কেন্দ্র। তাদের আমরা কম্পিউটার দিচ্ছি, তাদের আমরা একটা মাইনে দিচ্ছি, তাদের চাকরি কারো যাবে না, ভালো করে কাজ করবে যত, তত ভালো করে ফল পাবে। তারা মানুষকে হেল্প করবে, যে কোনো মানুষের কোনো রকম তথ্য জানবার দরকার হলে তারা বিএসকে কেন্দ্রে যাবেন এবং এই ছেলে মেয়েরা তাদের সাহায্য করবেন। দেখে নাও কটা জায়গায় এখনও বসেনি, সেটা ইমিডিয়েট করে দাও। যতক্ষণ সেটা না হচ্ছে টেম্পোরারি কাউকে দিয়ে ডিএম বিডিওরা চালা, কিন্তু যে কটা হয়নি সেটা ইমিডিয়েট করে নাও। সেলিম, দেখে নাও এটা মনিটরিং করে, এটা যেন প্রবলেম না হয়। বিএসকেটা আপনাদের বলে দেওয়া হলো। এই যে বিএসকে গুলো, তার অ্যাপয়েন্টমেন্ট কোথা থেকে হলো সেটা শুভেন্দু অধিকারী মহাশয় এর আগে জানিয়েছেন। আমি বললাম না, এই নিয়ে আমি বিস্তারিত এপিসোডে আসবো। আর আপনারা যারা একটু মনোযোগী দর্শক, একটু স্ক্রোল করবেন এই চ্যানেলের এপিসোডগুলোকে, দেখবেন পুরনো অনেক এপিসোড আছে, অনেক কথা বলেছি। পশ্চিমবঙ্গে কোনো মিডিয়াতে এই বিষয়গুলো কেউ কোনোদিন তুলে ধরেনি। বাট সেই তখন যখন আমার ব্যক্তিগত, আমার ওপরে জিহাদি, একটার পর একটা জিহাদি হুমকি এসেছে, আমাকে একাধিকবার প্রাণে মেরে ফেলবার চেষ্টা করা হয়েছে, আমাকে এবং আমার পরিবারকে পর্যন্ত। দিনের পর দিন আমাদেরকে অজ্ঞাতবাসে থাকতে হয়েছে। যাকে ব্যক্তিগত কথা ছেড়ে দিন, তৎসত্ত্বেও আমি আওয়াজ তুলেছি তখন থেকে। এই যে বিএসকে গুলো, ওদেরকে রিপ্লেস করে দিয়ে, ওদেরকে সরিয়ে দিয়ে, সিএসসি সেন্টার ইনচার্জদের সরিয়ে দিয়ে ওই বিএসকে গুলোকে ওখানে ঢোকানো হলো। এবং অধিকাংশ ওইগুলো হচ্ছে আইপ্যাকের দ্বারা নির্দিষ্ট করা। তাহলে ভাবুন, এরা কোনো জায়গা ছাড়েনি। ওই বলি না, মানে গাছের মগডালের পাতা থেকে ঘাস পর্যন্ত সমস্ত জায়গাতে এটা জিহাদি সাম্রাজ্য তৈরি করবার চেষ্টা করে গেছে, যেটা একটা পাকিস্তানি সরকার তৈরি করবার চেষ্টা করেছে। এখন এই জায়গাটাতে এসে একটু যদি মনোযোগ সহকারে দেখেন, দেখবেন সৎ কর্মচারী, সৎ অফিসার, এই যে ধরুন আমাদের সরকারি কর্মচারীদের মধ্যে এই যে ভাস্কর ঘোষ মহাশয়দের মতো যে সৎ অফিসার কর্মচারী বর্গ যারা আছেন, সৎ শিক্ষক যারা আছেন, প্রত্যেক ডিপার্টমেন্টে ছিলেন, তাদের কণ্ঠ রোধ করে রেখে দেওয়া হয়েছিল। তেমনি ওই বিএসকে ঢুকিয়ে দিয়ে কি করা হলো, পুরো প্রধানমন্ত্রী যে ডিজিটাল ইন্ডিয়া সিস্টেমটা, সেটা পুরো রাজ্য থেকে বন্ধ করে দেওয়া।
যারা যারা সেখান থেকে উঠে গিয়ে নিজেদের মতো করে একটু চালানোর চেষ্টা করলো, কারোর সেন্টার ভেঙে দেওয়া হলো, অথবা কাউকে এমন এমন অত্যাচার হেন হেন নেই যা যা কিছু করা হয়, সে আপনি একদম সন্দেশখালী হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত এদের ওপর নেমে এসেছে নির্মম অত্যাচার। আবার এর মধ্যেও কি করা হলো, ওই সিএসসিটার মধ্যেও ঢুকিয়ে দেওয়া হলো এমন এমন মানুষকে যারা কিনা আবার ওই জেহাদি সিস্টেমটাকে সাকসেসফুল করতে পারে, তাদের আবার তোল্লা দেওয়া হলো। তারা ওই সিএসসির আইডি গুলোকে নিয়ে তার অপপ্রয়োগ করল, জাল আধার কার্ড তৈরি করল, গ্রামে গঞ্জে বিভিন্ন রকমের কি বলবো ওটাকে কোনা কুঞ্চিতে ঢুকে মানে জালি আইডি নিয়ে আধার কার্ড তৈরি করবার শুরু করে দেয় এবং কোটি কোটি টাকা কামিয়েছে তারা। ওই সিএসসি কে আবার অপপ্রয়োগ করা হলো, হাইজ্যাক করলো কে, ওই আইপ্যাক হলো তো সৎ পরিচ্ছন্ন রাষ্ট্রবাদী যে সমস্ত এই সিএসসি সেন্টার ইনচার্জরা ছিল, তারা আস্তে 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 কোণঠাসা হয়ে গেল। উপার্জন নেই, তাদের কিচ্ছু নেই, অথচ পদ আছে, লিখিতভাবে কোনো রকম ভাবে তাদের সরানো হয়নি, অথচ পদ আছে, সরকারি পদ আছে, সরকারি ডিপার্টমেন্টে তাদের যে কর্ম তারা প্রতিজ্ঞাবদ্ধ সেটার থেকে তাদের বঞ্চিত করে দেওয়া। আর এই বিএসকে একদম পুরোপুরি ভাবে খোঁজ এবং তদন্ত হোক। এবং এখনকার মুখ্যমন্ত্রী আমাদের অত্যন্ত প্রিয় শুভেন্দু অধিকারী, তিনি এই সমস্ত বিষয়টা জানেন এবং বলেছেন এর আগে একাধিকবার যে ওই বিএসকে গুলো কিভাবে নিয়োগ হয়েছিল সমস্ত তিনি জানিয়েছিলেন। এখন এগুলো তো আছে একটা সিস্টেম, এর 2 নম্বর আর একটা অংশ আছে, সেটা কি, এই যে চুরি চামারি করে খাওয়া, মাথায় বন্দুক ঠেকিয়ে জমি চুরি করে নেওয়া, আরো আরো বহু কিছু, প্রাকৃতিক সম্পদ লুট থেকে সবই লুট 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 করে এক একটা গ্রামকে ছোট ছোট পাকিস্তানে পরিণত করা। তারা এই যে পরিবর্তনটা হয়েছে তাদের মধ্যে এই গুঞ্জন, একটু ঠান্ডা হোক, জল ঠান্ডা হোক, আবার ফিরে আস, তাদের বলছি সাবধান। এটা কিন্তু স্বাধীনতার পরের প্রথম বিজেপি সরকার, যা তোমরা বাপু কেউ দেখোনি। যারা দেখেছেন, যে সমস্ত সুধী দর্শক বৃন্দ আপনারা দেখেছেন, উত্তরপ্রদেশের সরকার, দিল্লির সরকার, যেখানে যেখানে বিজেপির সরকার হয়ে আছে, সেখানে সেখানে যারা অতীতের সেখানে এই আমার কথাই ধরুন, যারা সেখানে যাতায়াত থেকেছে, আমরা যারা দেখেছি, ওই মুলায়ম সিং যাদব, অখিলেশ যাদব, ওই লালু প্রসাদ যাদব বিহারে, এই সমস্ত যে সমস্ত মাফিয়া রাজত্বের ডন যারা, তাদেরও ওই রকম এই যে বললাম ছানাপোনা বিভিন্ন রকম ছড়িয়ে রাখা, ওই একই এজেন্ডা, টুকরে টুকরে গ্যাং, ভারতকে টুকরো করো। কিন্তু বিজেপি কিন্তু অতি কঠিন ঠাঁই, ওই ভেবে নেয় যদি যে কোনো রকম ভাবে আচ্ছা যা হয়েছে ভাই ভুলে যা বলে এসে ঢুকে যাবে, হবে না, আইনের শাসন চলবে। এটা এই জন্যই বললাম যে এই প্রথম ক্যাবিনেটের এই ডিসিশনের মাধ্যম দিয়ে সরকার বুঝিয়ে দিয়েছে সব ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমাজের সব কটা অংশ এই জেহাদি মুক্তিকরণ, অভারতীয়দের বিতাড়ন, এই সবটাই চলবে এবং তার সাথে চলবে দুষ্কৃতীদের জেল পূরণ, এই সবটা একসাথে চলবে, এটুকু আশা রাখি। এখনো পর্যন্ত আমাদের কাছে যেটুকু খবর আছে, আজকের মন্ত্রিসভার বৈঠকের পর বিভিন্ন রকম ঘনিষ্ঠ সূত্র থেকে যে আগামী দিনে যে আমাদের সোনার বাংলা গড়ে উঠতে চলেছে, সেই আশাটা রাখতে হবে। এবং এই সদ্যজাত শিশু মতো এই সরকার আজকে প্রথম দিন, তাকে রাষ্ট্রবাদিতা দিয়ে, দেশপ্রেমিকতা, দেশপ্রেমিক মনোভাব দিয়ে তার সমস্ত অংশকে সাহায্য করতে হবে। এবং অবশ্যই যেখানে যেখানে
যে যে অসঙ্গতিগুলো গ্রামে গ্রামাঞ্চলে উঠে আসবে, অবশ্যই রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টিগোচরে আনতে হবে। আপনাদের এই এপিসোডগুলো কেমন লাগছে সুধী দর্শকবৃন্দ আপনারা জানাবেন। আর বললাম, প্রচুর ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আপনাদের সামনে পরপর এপিসোড নিয়ে আসব। আপনারা একটু লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। নমস্কার।